আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কর ফাঁকির অভিযোগের ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল। বিগত 14 মাসে 9 মন্ত্রী প্রতিমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রী স্টারমারের বড় ধাক্কা মন্তব্য। জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও আগুন। সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে গণ অধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানিয়েছে জাপা। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে বলে গণ অধিকার পরিষদের অভিযোগ, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি। গোয়ালন্দে নুরা পাগলার মাজারে ভাঙচুর ও সংঘর্ষে একজন নিহত। কবর অবমাননা ও মরদেহ আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। এবং টাঙ্গাইলের সখীপুরে 9 ভাইয়ের সম্মিলিত উদ্যোগ, কৃষি বাণিজ্যের অনন্য উদাহরণ। 750 একর বাণিজ্যিক কৃষির বিশাল আয়োজনে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কর ফাঁকির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। একই সঙ্গে গৃহায়ন মন্ত্রী ও লেবার পার্টির উপনেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। তার এই পদত্যাগের পর মন্ত্রিসভায় দেখা গেছে বড় রদবদল। এছাড়া গত 14 মাসে 9 মন্ত্রী প্রতিমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। চলতি গ্রীষ্মে হোপ শহরে প্রায় 8 লাখ পাউন্ড মূল্যের একটি বাড়ি কিনেছিলেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। তবে তিনি কর পরিশোধ না করায় ঘাটতি হয় প্রায় 40,000 পাউন্ড। পরে বিষয়টি তদন্ত হলে কর ফাঁকি দেওয়ার বিষয়টিও সামনে চলে আসে। পরে কর ফাঁকির অভিযোগ স্বীকার করে শুক্রবার পদত্যাগ করেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পাঠানো পদত্যাগপত্রে রেইনার বলেন, নতুন বাড়ি কেনার পর কর সংক্রান্ত বিষয়ে তিনি কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নেননি। এজন্য তিনি অনুতপ্ত। এই ভুলের সম্পূর্ণ দায় স্বীকার করেন তিনি। এমনকি মন্ত্রী ও লেবার পার্টির উপনেতা পদ থেকেও সরে দাঁড়ান। অ্যাঞ্জেলা রেনার পদত্যাগের পর মন্ত্রিসভায় একের পর এক পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এতে দেখা যায় রেনারের স্থলাভিষিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি একই সাথে উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসীন হয়েছেন ইভে কুপার। শাবানা মাহমুদ হয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভায় অন্য পরিবর্তনগুলোর মধ্যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি হয়েছেন প্যাট ম্যাকফ্যাডেন। সাবেক পরিবেশ মন্ত্রী স্টিভ রিড এখন নতুন হাইজিং সেক্রেটারি। স্টিভ রিডের স্থলাভিষিক্ত হয়ে পরিবেশ মন্ত্রী হয়েছেন এমা রেনল্ডস। বিজনেস সেক্রেটারি হয়েছে পিটার কাইল। এর আগে এই দায়িত্বে ছিলেন জোনাথন রেনল্ডস। এদিকে স্টারমার সরকার দায়িত্ব নেওয়ার পর রেইনার সহ মোট 9 জন মন্ত্রী প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের মধ্যে 5 জন নানা ধরনের অনিয়মে জড়িয়ে পদ ছাড়েন। 1979 সালের পর থেকে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের শুরুতে এত বেশি মন্ত্রী হারাননি। তাই এই ঘটনাকে কিয়ার স্টারমারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চ্যানেল আই। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে। ব্যাপক ভাঙচুর চালিয়ে ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করে হামলাকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় পার্টি। সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে দলটি। এনামুল কবির রূপমের রিপোর্ট। সন্ধে 7টার দিকে কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে হামলার সময় পাহারায় ছিল কম সংখ্যক পুলিশ। ব্যারিকেড সরিয়ে ভিতরে ঢুকে জাপা চেয়ারম্যানের অফিস সহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা তাদের প্রতিরোধের চেষ্টা করে। সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ জাপা নেতাদের। 30-40 জন তারা জাতীয় পার্টির কার্যালয়ে পুলিশকে হটিয়ে তারা অগ্নিসংযোগ করে, তারা ব্যাপক লুটতরাজ করে।
হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে পুলিশের উপরে এবং ইটপাটকেল পাথর নিক্ষেপ করে, তখন জল কামান ব্যবহার করা এবং পুলিশের অ্যাগ্রেসিভ ভূমিকার কারণে বা আক্রমণাত্মক ভূমিকার কারণে তারা ভীত হয়ে পালিয়ে যায়। জাতীয় পার্টি বলেছে পুলিশ আরও তৎপর হলে আগুনের ঘটনা এড়ানো যেত। এই ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে যেসব দল সন্ত্রাসী কার্যক্রম করে, গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে ব্যান করা উচিত। 24 ঘন্টার মধ্যে যা দোষী ব্যক্তি তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করা না হলে আমরা দেশব্যাপী দুর্বল আন্দোলন করব। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন রমনা অপরাধ বিভাগের ডিসি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হক নূরের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে শাহবাগ গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে রাজনৈতিক দলের নেতারা নূরের উপর হামলায় জড়িতদের বিচার ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ যে পথে গেছে, চাপাকেও সেই পথে দিল্লিতে পাঠাতে হবে। ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে। মুখের কথা, ভারত তুমি মামাবাদীর আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর ঈমান আকিদা রক্ষা কমিটি পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে উত্তেজিত জনতা নুরা পাগলার মাজারে হামলা করে এবং তার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া হয়। হামলায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। মারা গেছেন রাসেল মোল্লা নামে এক ব্যক্তি। ভাঙচুর করা হয়েছে ওসি ও ইউএনের গাড়ি। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক বিবৃতিতে এই ঘটনাকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে অন্তর্বর্তী সরকার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। যাযাবর মিন্টুর রিপোর্ট। গত 23শে আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান নুরা পাগলা। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার লাশ দাফন করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সমতলে কবর দেওয়ার দাবি জানানো হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ইমাম আকিদা রক্ষা কমিটি। এক পর্যায়ে উগ্র জনতা দেয়াল টপকে ভেতরে ঢুকে নুরা পাগলার দরবারে হামলা চালায়। গোয়ালন্দে নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে অমানবিক ও নৃশংস ঘটনা উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, এটি শুধু আইন ও মূল্যবোধের পরিপন্থী নয়, বরং একটি সভ্য সমাজের ন্যায়বোধের ওপর সরাসরি আঘাত। এদিকে রাজশাহীর পবা উপজেলায় বড়গাছি ইউনিয়নের পানিশাল চন্দ্রপুকুর গ্রামে আজিজ ভান্ডারীর খানকা শরীফে হামলা করে ভাঙচুর করেছে একদল জনতা। যাযাবর মিন্টু, চ্যানেল আই। পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিপন্ন ও বিরল দেশীয় গাছের চারা। এমন উদ্যোগ মাটির ক্ষয় ও নদী ভাঙন রোধ সহ পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে বিশিষ্টজনদের আশা। এস এম মজিউর রহমান নামের তথ্য ও ভিডিও চিত্রে আফরুদ হাসের রিপোর্ট। পদ্মা, মেঘনা ও আড়িয়াল খাঁ নদীবেষ্টিত জেলা শরীয়তপুর। অপরিকল্পিত উন্নয়ন, নগরায়ন ও দূষণের পাশাপাশি নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ে জেলার পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতির উত্তরণে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব।
এই যে শরীয়তপুর, এই শরীয়তপুরে বড় গাছ, ফলের গাছ যখন দেখি, সেখানে কিন্তু দেখা যায় প্রায় 40 প্রজাতির পাখি বসবাস করে। এটা বিশাল ব্যাপার। শুধু যে একটি গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে তাই নয়, সে কিন্তু এই যে বন্যপ্রাণীর জন্য একটা বিশাল আশ্রয়ের স্থল। বড় গাছ, যে গাছগুলোতে ফল হয়, সেই গাছের চারা যেন আমরা বেশি বেশি করে লাগাই। আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে শিক্ষার্থীদের বৃক্ষায়নের অঙ্গীকার। আমাদের দেশে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না। বেশি বেশি গাছ লাগালে শুধু পরিবেশই ভালো হবে না, আমরাও সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। এই বৃক্ষরোপণ কর্মসূচি যা পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের এই ভালো কাজের ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এই গাছ অক্সিজেন দান করবে এবং প্রাণীকুল অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকবে। গাছ লাগালে বিভিন্ন যে নদী ভাঙ্গন আছে, নদী ভাঙ্গন রোধ হবে এবং পরিবেশ সুস্থ সুন্দর থাকবে। এই হুমকির বিশ্বকে আজকে বাঁচাতে হলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। দেশব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচি ছেড়ে দেওয়া যায়, তবেই কেবল পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব। নতুন প্রজন্মের হাত ধরেই সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত হবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সকলেই এই বৃক্ষরোপণের সাথে জড়িত হই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে তা নিঃসন্দেহ উৎসাহবাঞ্জক। এই উদ্যোগগুলো এই ছোট পরিসর থেকে ধীরে ধীরে বড় পরিসরে নিয়ে যায়, একটি সুন্দর শরীয়তপুর তথা একটি সুন্দর বাংলাদেশ আমাদের সামনে উপস্থাপিত হওয়া সম্ভব। আশা করি চ্যানেল আই বাংলাদেশের আনাচে কানাচে এই রকমের সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম তারা চলমান রাখবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, চ্যানেল আই। টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন 9 ভাই সম্মিলিত উদ্যোগে বাংলাদেশে কৃষি বাণিজ্যের অনন্য এক উদাহরণ গড়েছেন। টাঙ্গাইলের ভিন্ন ভিন্ন জায়গায় মোট 750 একর জমিতে তারা গড়ে তুলেছেন বাণিজ্যিক কৃষির বিশাল আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। জনসংখ্যা বৃদ্ধির চাপ ও মানবসৃষ্ট নানা কারণে সারা দেশের মতো টাঙ্গাইলেও প্রতি বছর কৃষি জমি কমছে। গবেষণা বলছে গত 1 বছরে হারিয়েছে প্রায় 1420 হেক্টর জমি। তবুও এখানকার কৃষকদের উদ্ভাবনী চাষে বেড়েছে উৎপাদন, বেড়েছে ফসল বৈচিত্র্য। টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন 9 ভাই, তাদের 12 ছেলে সন্তান এবং 11 জন জামাতা মিলে উদ্যোগ নিয়েছেন বিশাল বাণিজ্যিক কৃষির। আমরাও তো বড় কোনো গৃহস্থ না, আমরা সাধারণ একজন গৃহস্থ চাষি। ভাই এগুলো নিয়ে আস্তে 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 সব বাইরে নিয়ে আমরা যৌথ বাগান শুরু করে দিলাম। আমাদের ব্যবসা যারা 9 ভাই যৌথ ব্যবসা শুরু করে এই পর্যন্ত আসছে এবং ওনাদের এই উদ্যোগ দেখে আমরা যারা আমাদের জেনারেশন যারা আমরাও এই পথে আমরা আসি। 25 কোটি 90 লক্ষ টাকার মতো আমাদের এই খরচ, 7 লক্ষ গাছ বিক্রি হয় কত থেকে, আর 30 কোটি 50 লক্ষ টাকার মতো। কলা আর লেবু থেকে শুরু করে নানা ফসল উৎপাদন হয় এখানে। ওনাগো দিক নির্দেশন ফলো করে আমরা যেভাবে চাষ করতেছি আমরা লাভবান। সারের সহযোগিতা বা সরকার যদি আমাদের দিকে তাকাইতো, আমরা এই কৃষিকাজকে আরো সামনের দিকে আগায় নিতে পারবো। বিশাল আকারের চাষাবাদে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। উন্নত দেশগুলোর সবখানেই বড় ফার্মে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ অনুসরণ করা হয়। এখানে প্রয়োজন উত্তম কৃষি চর্চার সূচনা। আবার প্রমাণ হলো একতাই বল, যেই বল এই খামারগুলোকে প্রতিষ্ঠা করেছে। যিনি উদ্যোগ নিয়েছিলেন তার হাত ধরে আজকে তার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম মিলে এই 750 একর জমিতে যে বাগান তৈরি করেছেন, এই বাংলাদেশের অন্যান্য জায়গার জন্য একটা অনুকরণীয় হতে পারে। টাঙ্গাইলের ঘাটাইলের সিদ্দিক আলী বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিষ্ঠান মাত্রার 40 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল দীপ্যমান নক্ষত্র সম্মাননা 2025। বিজ্ঞাপন জগতে ভাষা, কথা, কণ্ঠ, সৃজনশীলতায় অবদানের জন্য 13 জন গুণী শিল্পীকে এই সম্মাননা দেয়া হয়। সুলতানা হিমুর রিপোর্ট।
বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাণ জগতে আধুনিকতা সৃজনশীল সৃষ্টির সাথে জড়িয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম মাত্রা। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি পূরণ করল 4 দশক। ৪৮ বছরের দীর্ঘ এই পথযাত্রায় অসংখ্য সৃজন সহযোগীকে সম্মাননা জানাতে আয়োজন করা হয় দীপ্যমান নক্ষত্র সম্মাননা 2025। সন্ধ্যায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এই আয়োজন হয়ে ওঠে তারকাদের মিলন মেলা। মাত্রার বিজ্ঞাপনে কাজ করা 13 জন তারকা শিল্পীদের দেয়া হয় দীপ্যমান নক্ষত্র সম্মাননা। তাদের হাতে সম্মাননা তুলে দেন দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনয় শিল্পী ও বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্ণধাররা। আমাদেরকে স্মরণ করেছেন আপনারা, এটাই অনেক বড় পাওয়া। বাংলাদেশের বিজ্ঞাপন জগতে মাত্রার দ্বারা যে নতুন একটা মাত্রা সৃষ্টি হয়েছে এটা বলাই যায়। আমরা জনক মনে করি। আফজালকে আবারও অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আবারও। রায়পাচকে সবসময় বলতাম যে তুমি হচ্ছে ওনাদের বিগেস্ট সেন্টার অফ মাত্রার পথ চলা আরো সুন্দর হোক এবং ভালো লাগছে, এবং আমি সত্যি অনেক দিন পরে মন খুলে হাসলাম। বিজ্ঞাপনটির কথা আমার এখনো মনে আছে, যদি কেটে যায়, পুড়ে যায়, ত্বকের যদি কোনো ক্ষতি হয়, স্যাভলন করে নিরাময়। আইসিসি ট্রফি জয়ী হয়ে বিশ্বকাপে খেলেছিল। সেই সময়টাতে মাত্রা এবং নেসলে বাংলাদেশ আমাকে মডেল বানিয়েছিল মাইলোর। আয়োজনে বিজ্ঞাপন জগতে সময়ের সাথে এগিয়ে নেওয়ার উত্তরসূরি হিসেবে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে সম্মানিত করা হয়। নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন অ্যান্ড দে বিলিভড ইন মি, এবং তারা, আমি সবসময় বলি যে আমি যত বড় না, তারা আমাকে তার চেয়ে বড় ভাবতেন। আজকে যে যার সঙ্গে দেখা হচ্ছে সবাই বলছে, আহ তুমি কোত্থেকে, আরে কতদিন পর দেখা হলো। এই যে পাওয়া, যে বিজ্ঞাপনগুলো নির্মিত হয়েছে তার পেছনে যেসব সৃজনশীল মানুষেরা ছিলেন, আছে, তারা তাদের যোগ্যতা দিয়ে, সকলের যোগ্যতা দিয়ে এই কাজটি এই মাত্রায় এনে পৌঁছেছে। মাত্রার এই পথ চলা আরো দীর্ঘ হবে বলে প্রত্যাশা করেন শিল্পীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। হিজরি বছরের রবিউল আওয়াল মাসের 12 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। 570 খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের 15 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে। শুক্রবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্মসচিব AKM আফতাব হোসেন প্রামাণিক। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সাজানো হয়েছে। বিভিন্ন সংগঠন মহানবীর জীবন ও কর্মের উপর দিনভর আয়োজন করেছে আলোচনা সভার। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে রাজধানীতে বের করা হবে জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজন করা হয়েছে ঐতিহাসিক জশ্নে জুলুস শোভাযাত্রা। আয়োজক কমিটি আশা করছেন এবার 70 থেকে 80 লাখ ধর্মপ্রাণ মুসল্লি এই জুলুসে অংশ নেবেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের বলুয়ার দিঘি খানকা শরীফ থেকে 54 বছর আগে আল্লামা তৈয়ব শাহর নেতৃত্বে প্রথম জশ্নে জুলুস শোভাযাত্রা বের করা হয়। এবার 54তম জুলুস উপলক্ষে শহরের সব সড়ক, মহাসড়ক ও অলিগলিতে কলমাখচিত পতাকায় সাজানো হয়েছে। নির্মাণ করা হয়েছে শত শত তোরণ। সকলের সারা ঈদ বারণের পূর্ণভূমি চট্টগ্রামে কালকে নবী প্রেমিকদের দল হবে, স্লোগান হবে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আয়োজক কমিটি বলেছেন এবার জশ্নে জুলুসে উপস্থিতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে। আমরা আশা করতেছি তারপরেও 70 থেকে 80 লক্ষের উপর লোক সমবেত হবে নবী প্রেমের
শুরু হয়েছে কুরবানীগঞ্জ থেকে আঞ্জুমানুর রহমান আমরি সুন্নিয়ত ট্রাস্টের মাধ্যমে। এখন সারা পৃথিবীর আমার মনে হয় 30টি দেশে সরকারিভাবে জুলুস পালন করা হচ্ছে। এই 10 জুলুস ঈদের মিলাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে সম্মতভাবে এবার জশ্নে জুলুসের শোভাযাত্রার নেতৃত্ব দেবেন পাকিস্তান থেকে আসা আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में तशरीफ लाए एक टाइटल के साथ, नॉट लाइक एन इंडिविजुअल, एक टाइटल के साथ आए कि वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। সকাল 8টায় চট্টগ্রামের 16 শহর আলমগীর খানকা থেকে জুলুস বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জামিয়া আহমদিয়া ময়দানে শেষ হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ও আনন্দপুর গ্রামে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ 8 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। শুক্রবার রাতে আনন্দপুর গ্রামে বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিসহ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত 6 জন ও ককটেলের আঘাতে 2 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে সফল হয়েছেন বেকার এক যুবক। মাত্র 70,000 টাকা খরচ করে বর্তমানে 4 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার সাফল্য দেখে এলাকার অনেকেই পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এবারে প্রকৃতি সংবাদ। ফেনীর দাগনভূয়াতে জোয়ার ভাটায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। নদীগর্ভে বিলীনের পথে স্কুল, রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে নেওয়া হয়েছে প্রকল্প। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর ফাঁকির অভিযোগের ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল। বিগত 14 মাসে 9 মন্ত্রী প্রতিমন্ত্রীর পদত্যাগ। প্রধানমন্ত্রী স্টারমারের বড় ধাক্কা মন্তব্য। জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও আগুন। সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাপা। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে বলে গণ অধিকার পরিষদের অভিযোগ। জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি। গোয়ালন্দে নুরা পাগলার মাজারে ভাঙচুর ও সংঘর্ষে 1 জন নিহত। কবর অবমাননা ও মরদেহে আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। এবং টাঙ্গাইলের সখীপুরে 9 ভাইয়ের সম্মিলিত উদ্যোগ কৃষি বাণিজ্যের অনন্য উদাহরণ। 750 একর বাণিজ্যিক কৃষির বিশাল আয়োজনে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।